কয়েক বছরে হাজার কোটি টাকার মালিক জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহিন একাধিক স্থানে নামে বেনামে জমি কিনেছেন 5টি বিলাসবহুল স্লিপার কোচ। ময়মনসিংহ শহরে দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি। চরম আতঙ্কে বাসিন্দারা। 3 মাসে 131 ছিনতাইকারী গ্রেফতার। দরজাটাও খোলা আছে, সামনে আমার পিছন দিক দিয়ে ধরে ফেলাইছে। কি পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। মার্কেট খোলার পরে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব পুরো নিয়ে গেছে। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে কুষ্টিয়া দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স। মেলে না সরকারি ওষুধ, ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকেন আবাসিক চিকিৎসক। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিনেও শেষ হয়নি মাগুরা শ্রীপুর বাইপাস সড়কের কাজ। সেতু হলেও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে স্থানীয়রা। ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের পথ থেকে সরে দাঁড়াতে 2 সপ্তাহ সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। খামেনিকে নিশ্চিহ্ন করার হুমকি ইসরায়েলের। এবং গল টেস্টে বাংলাদেশের চেয়ে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। পার্থব নিশাঙ্কার 187 রানের সুবাদে তৃতীয় দিন শেষে সংগ্রহ 4 উইকেটে 368। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাব দিয়েছে জামায়াত ও এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। আর মেয়াদের পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষেও মত দিয়েছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সবাই একমত, তবে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রোববার আবারও আলোচনা হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণের ইস্যুতে আলোচনার নির্ধারিত ইস্যু থাকলেও আগের দিনের অসমাপ্ত ইস্যু রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 3য় বৈঠকের প্রথমার্ধ কাটে। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনের প্রস্তাবনায় সমর্থন জানায় অধিকাংশ রাজনৈতিক দল। নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের প্রস্তাবনাও দেয় অধিকাংশ রাজনৈতিক দল। বিভিন্ন প্রস্তাবনা আসে রাষ্ট্রপতি নিয়োগে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে পরিধি বাড়ানোর। ঐকমত্য কমিশনের 2য় অর্ধের বৈঠক শেষে কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এখনও সব মীমাংসিত হয়নি মন্তব্য করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। এ বিষয়ে সব দল একমত হলেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে সবাই এখনও একমত হয়নি। আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে। প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। আমরা আশা করছি সেটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে একমত হওয়ার জায়গায় তৈরি হতে পারব। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে সব দল একমত হলেও ভোটার নিয়ে রয়েছে ভিন্ন মত। বিএনপি উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের ভোট দেবার কথা বললেও জামাত বলছে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ মোট 576 সদস্যের ভোট দেওয়ার অধিকার থাকবে। পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, মহিলা আসন যদি 100তে উন্নীত হয় আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, তার সদস্য সংখ্যা যদি 100 হয়, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়ে যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের সিট, সেই বিষয় হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি। আর প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়ে বিএনপির 31 দফার সঙ্গে একমত থাকলেও জামাত ও এনসিপি ভিন্ন মত পোষণ করছে। প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি সেটাও একটা বিষয় থাকবে। কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না, ইনক্লুডিং বিএনপি। তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। সবাই 2বারই হচ্ছে চাচ্ছিল যে 2বারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় ফ্যাসিবাদের সহযোগী দলগুলো ডাক পাওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন। এ নিয়ে ক্ষোভ জানান কেউ কেউ। পৌঁছাতে পারি নাই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ড্রাফটম্যান এখন 1000 কোটি টাকার মালিক। রাত্রি যাপন করেন 5 স্টার হোটেলে, চড়েন পাজেরো গাড়িতে। তিনি ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ড্রাফটম্যান শাহিন আলম। কুমিল্লা কক্সবাজার রোডে এশিয়া এয়ারকর নামে তার রয়েছে 5টি ডাবল টেকার মার্সিডিজ বাস। নিজ নামে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেই ঠিকাদারির কাজ করেন।
এক সময়ের বাদাম বিক্রেতা থেকে সরকারি চাকরির সুবাদে শাহিন আলম দুর্নীতিতে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। শাহাদাত নিসাদের অনুসন্ধান, জানাচ্ছেন বিস্তারিত। কুমিল্লার ১৪ গ্রামের বাদাম বিক্রেতা শাহিন আলম এখন প্রায় ১,০০০ কোটি টাকার মালিক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যানে চাকরি যেন আলাদিনের চেরাগ হাতে তুলে দিয়েছে তাকে। স্থানীয়রা বলছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহিন আলমের বাবা জয়নাল আবেদনও ছিলেন বাদাম বিক্রেতা, থাকতেন জীর্ণশীর্ণ ঘরে। সে ভিটেতেই এখন শাহিন আলম গড়ে তুলেছেন বিলাসবহুল বহুতল ভবন। এখানেই শেষ নয়, মাত্র কয়েক বছরের ব্যবধানে শাহিন আলমের সম্পদ বেড়েছে যেন শতগুণ। বর্তমানে ড্রাফটম্যান শাহিন আলমের রয়েছে একাধিক বিলাসী গাড়ি, 5টি ডাবল ডেকার বাস, যেগুলো এশিয়া এয়ারকন সার্ভিস আরামবাগে ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে, যা 2 ভাইয়ের নামে রেখেছেন শাহিন। এছাড়াও তার রয়েছে 7টি ড্রাম ট্রাক, 4টি এক্সকাভেটর, 13টি ঢালাই মেশিন। গত কয়েক বছরে ১৪ গ্রাম সহ একাধিক স্থানে কেনা জমির একাধিক দলিলও আসে দেশ টিভির হাতে, যা হিসেব করলে দেখা যায় শুধু জমি কিনেছেন কোটি কোটি টাকার। সরকারি কর্মচারী হয়ে নামে বেনামে করেছেন ঠিকাদারি লাইসেন্স। সে লাইসেন্স বলে নিজ দপ্তরের কাজ ভাগিয়ে নেন নিজেই। সম্পদ গড়েছেন স্ত্রী ও শালীর নামেও। তার শালী তানিয়া আক্তারের নামে কিনেছেন 2 কোটি টাকার এফডিআর। শাহিন আলম এই অফিসের কেরানির চাকরি করলেও এখানকার অফিস প্রধানও নাকি ভয়ে তটস্থ থাকেন। শুধু তাই নয়, এই শাহিন আলমের ভয়ে মুখ খুলতে চান না তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটা অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তো শীঘ্রই সেটা হয়তো তদন্ত করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে যদি অভিযোগ প্রমাণিত হয়। বিষয়টি নিয়ে শাহিন আলমের সাথে কথা বলতে গেলে সম্ভব হয়নি কথা বলার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে চাকরি করে আজীবনেও বেতন ভাতা বাবদ 1 কোটি টাকার মালিক হওয়ার কথা না, সেখানে এখন 1000 কোটি টাকার মালিক এক সময়ের বাদাম বিক্রেতা শাহিন আলম। শাহাদাত নিসাদ, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ নগরীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা। এ নিয়ে নগরবাসী চরম আতঙ্কে দিন যাপন করছে। সাধারণ নাগরিকদের মতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। ফলে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র গত 3 মাসেই 131 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবুও থামছে না চুরি, ছিনতাই। গত বুধবার সকালে গাঙ্গিনারপাড় এলাকার ব্যস্ত অলকা নদী বাংলা কমপ্লেক্সের 2য় তলায় মোবাইল মার্কেটের একটি দোকানে তালা ভেঙে 5-6 জন অজ্ঞাতনামা যুবক 200টিরও বেশি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এর আগে 17 জুন দিবাগত রাতে নগরের জিলা স্কুল মোড়ে এক বাড়িতে ঢুকে মালিককে বেঁধে রেখে নগদ 23 লাখ টাকা ও প্রায় 2 লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারাবাহিক চুরি ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। আর এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রুটি খাইয়া আসছি, আইসা মাত্র দরজাটা খুলছি, চাবি দিয়া খুললা, দরজাটাও খোলা আছে, সামনে আমার পিছন দিক দিয়ে ধরে ফেলাইছে। কি পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। মার্কেট খোলার পরে আমার দোকানে সব ফোন, প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সম্পূর্ণ নিয়ে গেছে। শুধু চুরি নয়, নগরীতে ব্যাপক হারে বাড়ছে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। গত 14 জুন নগরের বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে হামলা করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ক্লিনিক মালিকরা। এদিকে গত মঙ্গলবার নগরীতে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তা মনিরুল হকের কাছ থেকে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা। 16 জুন মিন্টু কলেজ এলাকায় রিকশা যাত্রীর পথ রোধ করে করা হয় ছিনতাই। যারা আসছিল এরা প্রকৃত এই এলাকার চাঁদাবাজ সন্ত্রাস। সহকর্মী যেহেতু ছিনতাই হয়েছে, তাতে আমরা আরো বেশি সতর্ক এবং সাবধান থাকার জন্য সবাইকে বলছি। আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করেন নাগরিক নেতারা। এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন পুলিশ। দায়িত্বকে এড়িয়ে যাচ্ছে না, আমরা দেখতেছি চুরি যেটা বেড়ে গেছে, আমরা খুব দ্রুত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এবং সমাজে যারা আপনারা আছেন, আপনাদের দায়িত্ব এটা বলতেছি, এটা যারা সামাজিক
ভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয়ে কাজটি করতে পারছে। আবাসে টল বৃদ্ধি করতে হবে, কম্বিং অপারেশন খুব জরুরি। পুলিশ বলছে গত ৩-৪ মাসে ১৩১ জন ছিনতাইকারীকে ধরা হলেও আবার তারা জামিনে বের হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে নিয়ে ব্যবসায়ীকে টর্চারের কথা সংবাদ সম্মেলনেও স্বীকার করলেন অভিযুক্ত নেতারা। দেশ টিভিতে প্রচারিত সংবাদের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীকে নির্যাতনের বিষয়টি স্বীকার করেন তারা। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি দেখিয়ে তদবির ও বদলি বাণিজ্যের ফুটেজ দেখালেও তা অস্বীকার করেন তারা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস যেন টর্চার সেল। দেশ টিভিতে প্রচারিত এই সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত নেতারা। শুরুতেই ব্যবসায়ীকে ধরে এনে টর্চার করার কথা অপকটেই আবারও স্বীকার করেন তারা। বলেন পাওনা টাকা তুলতে ও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকায় পেটানো হয় তাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস কোনো টর্চার সেল না বলে দাবি করেন তারা। তার হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের অনেকের সাথে নিয়মিত বিভিন্ন স্পর্শকাতর তথ্য আদান প্রদান, আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ মিছিলের আলাপচারিতা আদান প্রদানের প্রমাণ পাওয়া গেলে ওই সময় উত্তেজিত হয়ে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন শাহালি থানার আহ্বায়ক রফিক মিঠু তাকে উত্তেজনার বশে আঘাত করে বসে। আপনারা যে টর্চার সেল জিনিসটা আসলে ইউজ করছেন, মানে টর্চার সেল ওয়ার্ডটার সাথে আসলে এই জিনিসটা মধ্যে অনেক মানে বিস্তার একটা ফারাক থাকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি দেখিয়ে প্রভাব বিস্তারের বিষয়টিও অস্বীকার করেন তারা। আর দেশ টিভিতে প্রচারিত রিপোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির দপ্তরে তদবির ও বদলিতে প্রভাব বিস্তারের ফুটেজে তাদের স্পষ্ট দেখানো হলেও তাদের দাবি কখনোই শিক্ষা অধিদপ্তরের ডিজির কাছে যায়নি। আমরা ডিজি মহোদয়ের সাথে কখনোই দেখা করিনি, ওনাকে চিনিও না এবং কোনো প্রকার ব্যক্তিগত বা গোষ্ঠীগত তদবিরেও জড়িত ছিলাম না। বসতবাড়িতে হামলা ও লুটের বিষয়ে তারা দাবি করেন হামলা ও লুট প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তবে কাদের হামলা প্রতিহত করেছেন সে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিযুক্ত নেতারা। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের ভূমিকাটি ছিল মব কন্ট্রোল এবং আইন সহায়ক, কোনোভাবে কোনো ধরনের উস্কানিমূলক বা সহিংসতামূলক নয়। ওই দিন সারা দেশে যে উত্তেজিত জনতা মানে হামলা করছে, এখানে আসলে কাউকে আইডেন্টিফাই করা পসিবল না। ব্যবসায়ীকে টর্চার করার পর তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। আমিরুল সাহেবের পা ধরে মাফ চাচ্ছে যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি রাগের বশে করেছি, এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরের বাজারে মাছের সরবরাহ ও দাম কেমন রয়েছে আজ? এই মুহূর্তে মাছের বাজার থেকে পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, বাজারে বর্তমান কোন মাছগুলো বেশি দেখা যাচ্ছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? স্নিগ্ধা, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের মাছ বাজারে। লক্ষ্মীপুরের যে মাছ বাজার পৌরসরে এখানকার যে ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে মাছের বাজার দর খুবই বেশি, সাধারণ যে মানুষ আছে তাদের নাগালের বাইরে রয়েছে। আমরা যদি আপনাকে এই মুহূর্তে দেখাই যে লক্ষ্মীপুরে এখানে রয়েছে যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে 1400 টাকা এবং যেটা মাঝারি সাইজ সেটা হচ্ছে 1200 টাকা এবং 900 টাকা এবং গলদা চিংড়ি 1500 টাকা। এছাড়া যদি আমি আপনাকে আর একটু বলি যে লক্ষ্মীপুরে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে চিংড়ি ইলিশ মাছের দামও একদম মানুষের নাগালের বাইরে রয়েছে। বিশেষ করে 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 3000 টাকা দামে এবং 750 টাকা দামে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 2100 থেকে 2200 টাকা দামে বিক্রি করা হচ্ছে এবং যে ইলিশগুলো রয়েছে আধা কেজি ওজনের ইলিশ মাছ, সেই ইলিশ মাছগুলো 2800 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। লক্ষ্মীপুরের যে বর্তমান মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারে
200 টাকার নিচে শুধু 2 প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে নদীর লইট্টা মাছ এবং পাঙ্গাস মাছ, যা 160 থেকে 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আর বেশিরভাগই মাছের দাম রয়েছে প্রায় 300 থেকে 400 টাকা ঊর্ধ্বে। বিশেষ করে আমি যদি আপনাকে বলি, এখানকার যে মাছ রয়েছে 5 মিশালি মাছ, সে মাছগুলো বিক্রি হচ্ছে 750 টাকা করে, এবং যে ছোট ছোট মাছ রয়েছে সেগুলো ট্যাংরা মাছ, সেগুলো বিক্রি করা হচ্ছে 600 টাকা কেজি দরে। এবং এখানে কিছু চাষকৃত কই মাছ পাওয়া যায়, সে কই মাছগুলো বিক্রি করা হচ্ছে 350 টাকা করে। এছাড়াও রয়েছে যে এখানে রুই মাছ, বড় সাইজের রুই মাছগুলো 500 টাকা, এবং যেগুলো একটু ছোট আধা কেজি সেগুলো 350 থেকে 450 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া রয়েছে যে কাতল মাছ, যে কাতল মাছ 400 টাকা থেকে 600, 700 টাকা, 800 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমরা এখানকার কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে মাছের দাম রয়েছে তারা তাদের একদম ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে, এবং এখানকার কিছু ক্রেতা প্রশাসন থেকে মাছ বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি মাছের দামের ঊর্ধ্বগতি সম্পর্কে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বর্ষাকালে নদীতে এবং পুকুরে পানি বৃদ্ধি পাওয়ার কারণে মাছ কম ধরতে পারছে, এবং লক্ষ্মীপুরে মাছের সরবরাহ কম রয়েছে। স্নিগ্ধা, এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে মাছের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। শরীয়তপুরের সবজি বাজার কেমন রয়েছে, মূল্য বৃদ্ধির চাপ আছে কিনা তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, সবজির বাজারে বর্তমানে কোন সবজিগুলোর দাম বেশি আর ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। স্নেকদা, সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছি। সেক্ষেত্রে কিন্তু বাজারগুলোতে সবজির সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু অনেক কম দামে ক্রয় করতে পারছে ক্রেতারা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু এই বাজারে গত সপ্তাহে যে আলু বিক্রি করা হতো 22 টাকা কেজি দরে, সেই আলু কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি দরে। পটল গত সপ্তাহে বিক্রি করা হতো 40 টাকা, এখন কিন্তু এই পটল বিক্রি করা হচ্ছে 30 টাকা। শসা ছিল 40 টাকা, এখন কিন্তু তা বিক্রি করা হচ্ছে 30 টাকা কেজি দরে। বেগুন গত সপ্তাহে 70 টাকা থাকার কারণে কিন্তু এই সপ্তাহে 10 টাকা কমেছে, 60 টাকা দরে কিন্তু এ সপ্তাহে বিক্রি করা হচ্ছে। পেঁপের দাম কিন্তু রয়েছে 40 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি করা হতো সেটি কিন্তু এবার সপ্তাহে 25 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং লেবুর যে দাম সেটি কিন্তু অনেকটাই কমেছে। বলা চলে যে শরীয়তপুর জেলায় যে সবজির সরবরাহ বৃদ্ধি থাকার কারণে কিন্তু সবজির দাম কম থাকায় এখানে কিন্তু ক্রেতারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। তারা কিন্তু বলছেন যে এই সবজির দাম যদি কম থাকে তাহলে কিন্তু তারা এই সবজিগুলো বেশি করে বাজার করে নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো, আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দামটা কিরকম এবং এর দাম কম থাকার কারণটা কি? গত আর ক্রেতা উপস্থিতি অনেকটা কম, যার কারণে কম। আশা করি এরকমই থাকবো। আচ্ছা, এই কম থাকার কারণটা কি? কম থাকার কারণ মালের উৎপাদন ভালো, সেই জন্য। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন স্থানীয় বিক্রেতার কথা। পাশাপাশি যারা এখানে বাজারে ক্রয় করতে আসেন সবজির বাজারে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বাজারে যদি নিয়মিত যে ভোক্তা অধিকারের কর্মকর্তা রয়েছে তারা যদি ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরের সবজি বাজার সম্পর্কে বাজার দর সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির বেহাল দশা। নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ওষুধও। আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে, রোগী দেখেন বাইরের বেসরকারি হাসপাতালে। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসী রিপোর্ট। দৃশ্যটি কুষ্টিয়ার 50 শয্যা বিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসকদের কক্ষের সামনে রোগী ও স্বজনদের ভিড়, তবে কক্ষের চেয়ারগুলো ফাঁকা, নেই কোনো চিকিৎসকও। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানেন না কখন আসবে ডাক্তার, পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা। ভিতরে যাই দেখছি যে ডাক্তার নাই, উনি রেস্টে গেছে। ডাক্তারের অপেক্ষাতে আসাতে আমরা ধরেন যে এখনো দাঁড়িয়ে আছি। টিকিটও পাইনি, ডাক্তারও পাইনি। এখানে ভর্তি হওয়ার সিস্টেম, খালি ওষুধ পানি আমরা কিছুই পাই না।
বাড়ি থেকে সবকিছু আমরা কিনতে পাওয়া যায়। দৌলতপুর উপজেলার প্রায় ৮ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ঔষধও। শামসুল আরিফিন নামের একজন আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে। রোগী দেখেন বাইরের আলশেফা নামের স্ত্রীর বেসরকারি হাসপাতালে। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। RM ওর নিজস্ব একটি হসপিটাল আছে, তিনি মূলত ডিউটি করে আলশেফা হসপিটালে, তার নিজস্ব হসপিটাল আছে। তিনি প্রকৃতপক্ষে হসপিটালের কোনো নিয়ম শৃঙ্খল কোনো কিছু সুন্দরভাবে মানতে চায় না আর কি। অনেক রোগীর চাপ হয় এখানে, মনে করেন স্যারের অনুপস্থিতিতে যে ডাক্তারগুলো থাকে ওনাদের উপর অনেক প্রেশার পড়ে যায়। তবে বাইরের বেসরকারি হাসপাতালে রোগী দেখার বিষয়টি স্বীকার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শামসুল আরিফিন বলছেন, নিয়ম মেনেই হাসপাতালে রোগী দেখেন তিনি। দৌলতপুরের সর্বত্র রোগী আমি দেখি, খোঁজ নিয়ে দেখেন আর কি। আমি প্রাইভেট প্যাকেজ করি তারাগুনিয়া থানার মোড় আলশেফা। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। সেটা সে যদি তার অফিস টাইমে এগুলো করে থাকে অবশ্যই তার ভিতরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জেলার বৃহত্তর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত সেবা পাবে এ অঞ্চলের মানুষ, এমনটিই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ভূমি অধিগ্রহণ জটিলতা আর নির্মাণ কাজের দীর্ঘসূত্রতায় আটকে আছে মাগুরা শ্রীপুর বাঁক সরলীকরণ প্রকল্পের কাজ। কর্তৃপক্ষ অধিকাংশ কাজ সম্পন্নের দাবি করলেও স্থানীয়রা বলছেন কাজ হয়েছে খুবই কম। নদীর উপর ব্রিজ তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। মাগুরা প্রতিনিধি পঙ্কজ রায়ের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। মাগুরা শহরের পার্শ্ববর্তী পার নান্দোয়ালি এলাকা থেকে নিজ নান্দোয়ালি হয়ে মাঠবাড়ি পর্যন্ত বাইপাস রাস্তাটির কাজ শুরু হয় 2020 সালে। 247 কোটি টাকা ব্যয়ে মাগুরা শ্রীপুর বাঁক সরলীকরণ প্রকল্পের এ কাজটি এলাকাবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। 5 বছরেও শেষ হয়নি প্রায় 8 কিলোমিটার বাইপাস সড়ক, নবগঙ্গা নদীতে 202 মিটার লম্বা সেতু ও 6টি কালভার্ট নির্মাণের কাজ। 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। বাইপাস সড়ক নির্মাণ ও জমি অধিগ্রহণের জন্য 175 কোটি 70 লাখ টাকা বরাদ্দ থাকলেও মামলা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে থমকে আছে নির্মাণটি। এছাড়া জমি অধিগ্রহণ করা হলেও পাওনা টাকা বুঝে না পাওয়ার অভিযোগ রয়েছে জমির মালিকদের। মাঝ সড়ক থেকেও সরানো হয়নি বৈদ্যুতিক খুঁটি, এতে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা নিয়েই করতে হচ্ছে চলাচল। এমন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে যে আমরা এখন টাকা পয়সা পাবো কি পাবো না, আমরা এটারও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই অধিগ্রহণে আমাদের জমি আছে, আমাদের জমি মামলা থাকার কারণে আমরা টাকা পয়সা পাচ্ছি না। দ্রুত সরকারের এই মামলা নিষ্পত্তি করে আমাদের টাকা পয়সা দিয়ে এই জমির কাজ, এই রাস্তা এবং ব্রিজের কাজ দ্রুত সমাধান করতে হবে। ইতিমধ্যে 57 কোটি টাকার বেশি তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে নবগঙ্গা নদীতে নির্মিত একটি ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় তা কোনো উপকারে আসছে না এলাকাবাসীর। নদীর উপর ব্রিজ, কিন্তু হচ্ছে দুই পাশে এক পাশে রাস্তা হয়নি কমপ্লিট। আর সরকার এত টাকা খরচ করে পড়ে রয়েছে, এত সরকারের এই ব্রিজের সমস্ত মালপত্রগুলো মনে হয় আমাদের ধারণা নষ্টভ্রষ্ট হয়ে যাচ্ছে। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই সড়কটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। এদিকে জেলা প্রশাসক বলছেন, অধিগ্রহণকৃত প্রায় 65% জমির টাকা মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য 175 কোটি টাকা সংস্থান রয়েছে এবং অলরেডি এটা 175 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যেটার ক্ষতিপূরণ কাজ জেলা প্রশাসক মাগুরা বরাবর চলমান রয়েছে। প্রথম প্যাকেজে যে অসমাপ্ত কাজ ভূমি অধিগ্রহণ শেষে আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। আমরা মোর দ্যান 60 থেকে 65% বেশি ক্ষতিপূরণ ইতিমধ্যে প্রদান করা হয়েছে, আর বাকি যে একটি কেস ওটার যৌথ জরিপ চলমান আছে। নির্মাণ কাজটির সব প্রতিবন্ধকতা পেরিয়ে দ্রুত সম্পন্ন করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে 151টি মাদ্রাসা ও এতিমখানাকে 120 টন লবণ দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিষ্ঠান লবণ ব্যবহার না করেই তা বিক্রি করে দেয়। ফলে সময়মতো প্রক্রিয়াজাত না হওয়ায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ চামড়া। সালে এলাহির কুটির তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রতি বছর কোরবানির চামড়া থেকে আয় করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা।
সিলেটে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে 151টি মাদ্রাসা ও এতিমখানাকে দেয়া হয় 120 টন লবণ। বরাদ্দের তালিকায় প্রতিষ্ঠানের নাম থাকলেও লবণ পাননি অনেক প্রতিষ্ঠান। আর যেসব প্রতিষ্ঠান লবণ পেয়েছেন তারা চামড়ায় লবণজাতকরণের প্রশিক্ষণ না থাকায় কাঁচা চামড়া বিক্রি করেছেন কম দামে। এতিমখানা, মাদ্রাসা প্রতিনিধি ও চামড়া ব্যবসায়ীরা বলছেন, শুধু লবণ দিলেই চামড়া নিয়ে বিশৃঙ্খলার সমাধান হবে না, বাড়াতে হবে প্রশিক্ষণ ও তদারকি। দুর্গন্ধ সরতে পারে যদি লবণ দেওয়া হয়, তো এইভাবে হিসাবে লবণ আমরা দেই নাই। লবণ পাইলেও তো আমরা কোনো লাভ নেই, কারণ আমরা তো লবণ দিতে পারতাম না, ছাত্র প্রশিক্ষণ প্রাপ্ত নাই। মাদ্রাসাগুলার যে এই লবণ টবণ দেওয়া হয়েছে কেউ বানাইতেও পারেও না, এটা তো সব তারা বেচছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা লবণজাত না করেই কাঁচা চামড়া বিক্রি করেছেন বালিকান্দি আড়তদারদের কাছে। গভীর রাতে একসঙ্গে অসংখ্য চামড়া বিক্রি করায় প্রচন্ড গরমে অনেক চামড়া নষ্ট হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চামড়া নিয়ে দিছে রাত্রে 11টার দিকে, একসাথে সব মাদ্রাসায় জাম লাগছে, চামড়া নিয়ে আমরা বিপাকে পড়ছি। ও পরবর্তী আমরা চামড়া অনেকটাই নষ্ট হয়ে গেছে, আমরা কাজ কাম করতে পারছি না। রাত দেখা গেছে খাসা চামড়া আমাদের কাছে বিক্রি করছে, মাদ্রাসা বিক্রি করছে, পরিয়ারা বিক্রি করছে, আমরা কাঁচা চামড়াগুলা লবণজাত করছি। জেলা প্রশাসন সূত্রে লবণ বিতরণের হিসেব পাওয়া গেলেও চামড়া নিয়ে বিশৃঙ্খলার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোর শহরের জামরুলতলা এলাকায় রাত্রি বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু গাজীকে 100 কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব 6। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব দেখতে পায় কাপড়ের রোলের ভিতরে অভিনব কায়দায় গাঁজা লুকানো রয়েছে। রজাব জানায়, মিন্টু গাজী দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে গাঁজার ব্যবসা করে আসছিল এবং সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে যশোর সহ আশেপাশের জেলায় সরবরাহ করত। গ্রেপ্তারের পর মিন্টু মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে এবং উদ্ধার করা গাঁজা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর উপহার পেয়েছেন তৃণমূলের যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন ও তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে মংলাবাজার থানার রিপাতপুর গ্রামের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যুবদল কর্মী আলাউদ্দিনের কাছে নতুন ঘরটি হস্তান্তর করেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম.এ. সালাম। এ সময় তিনি বলেন, তারেক রহমান প্রতিনিয়ত দেশব্যাপী নির্যাতন ও নিপীড়নের শিকার কর্মীদের খোঁজখবর রাখছেন।